আমি আবার ক্লান্ত পথচারী, এই কাঁটার মুকুট লাগে ভারী, গেছে জীবন দুদিকে দুজনারই, মেনে নিলেও কি মেনে নিতে পারি, আশা ভেজা নামছে সিঁড়ি, অনেক নিচে জল, সেখানে এক ফালি চাঁদ ভাসছে, করেছে টলমল, তাকে বাঁচাবো বলে জলে নেমেও বাঁচাতে পারি না, এভাবে হেরে যায়। আজ সকালে কি জানি কেন এই গানটার কথা খুব মনে পড়ছিল, একটু করছিলাম মনে মনে গুনগুন করে। ভাবলাম যে গুনগুন করে মনে মনে করে কি হবে, এখন তো তোমাদেরকে না শোনালে আমার মোটেই ভালো লাগে না কিছু, তাই তোমাদের সাথে একটু শেয়ার করেই দিলাম। আমি আবার ক্লান্ত পথচারী, এই কাঁটার মুকুট লাগে ভারী। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজলামচা। কোনো দিন সকালবেলাটা এইভাবে অলসভাবে শুরু করতে বেশ ভালো লাগে। আজকে সকালবেলা থেকেই না একদম তাড়াহুড়ো করতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে একটু ধীরে সুস্থেই কাজগুলো করি। যদিও টাইম অতটা নেই ধীরে সুস্থে কাজ করার মতো, কিন্তু আজকে আমি ভেবেছি একটু ধীরে সুস্থেই কাজ করব। গতকাল রাত্রিবেলা এত প্রবলেম করেছে ইলেকট্রিক, মানে কারেন্ট যাচ্ছে আর আসছে, আর আমাদের একটা ফেজ কারেন্ট যাচ্ছে একটা ফেজে থেকে যাচ্ছে। যেমন আমাদের রাস্তার এই পাশের বাড়িগুলোতে দেখছি কারেন্ট অফ, আর ওই পাশের বাড়িগুলো দেখছি কারেন্ট সব আছে। বুঝতে পারছি যে ইলেকট্রিক অফিসে না জানালে এটা কোনোভাবেই ঠিক হবে না। 9টার সময় কারেন্ট অফ হলো, রাত্রিবেলা ওই ধরো 11টা, 11:30, 12টা নাগাদ ঠিকঠাকভাবে এলো, তাও আমরা ইনফর্ম করেছি তাই ডকেট মারলাম কয়েকবার। তারপরে ইলেকট্রিক অফিসের একজনের নাম্বার ছিল, তার নাম্বারে ফোন করেছি। এসব করার পরে তারপরে আমাদের 12টার সময় অ্যাট লাস্ট কারেন্টটা এলো। মানে প্রচণ্ড প্রবলেম করেছে, কালকে ঘুমোতে অনেক দেরি হয়েছে, তাই উঠেছি আজকে 6:45-এ, অনেকটাই দেরি করে উঠেছি। আবার কাজেও খুবই স্লো আজকে ভাবছি ঝনককে টিফিনে একটু কিছু বানিয়ে দেবো। প্রত্যেক দিনই তো রেডিমেড টিফিন দিই, দেখা যাক ওই সেদিনকে সাবু ভেজানো ছিল কিছুটা, ওইটা দিয়ে কিছু বানাতে পারি কিনা। আর সেটা যদি ও খেতে পছন্দ করে তাহলে তো একরকম ভালোই হয়। চলো দেখা যাক কী করি। ভাবলাম যে সাবুটা দিয়েই কিছু বানিয়ে দেওয়া যাক, কিন্তু সাবুটা দিয়ে যে কী বানাবো সেইটা আমি ইউটিউব ঘেটে দেখার মতো আমার আজকে সময় ছিল না, এতটা দেরি করে উঠেছি। তাই ভাবলাম নিজের মন থেকে যা ইচ্ছে হবে তাই বানাবো। সবজি কেটে নিচ্ছি। আজকে আমার ফ্রিজে খুব বেশি সবজি ছিল না, এই ক্যাপসিকাম আর টমেটোই ছিল, এগুলোই কেটে নিই তাড়াতাড়ি করে। তারপরে খুব তাড়াতাড়ি করে রান্নাটা করে নিতে হবে। সকালে যখন এরকম দেরি করে ঘুম থেকে উঠি তখন আমার এমনি টেনশন শুরু হয়ে যায়, টাইম মতো সব করতে পারবো তো। তারপরে আবার আজকে দেরি করে উঠে স্পিডে কাজ করতেও ইচ্ছে করছিল না, তাই ভাবলাম যে যা ইচ্ছে তাই হবে, দেখা যাক না। ওই যে তোমাদেরকে বলেছি রান্না করতে আমার মোটেই খারাপ লাগে না, কিন্তু আমার আসল খারাপ লাগে রান্নার জোগাড় করতে। এই দেখো না, সবজি কাটো, জিনিসপত্র গোছাও, রান্নার মশলাপাতি, তারপর গিয়ে রান্না শুরু করো। ফ্রিজে আমার পনির সবসময় আনা থাকে, তাই ভাবলাম সবজিটা আজকে অল্প আছে, একটু পনির দিয়ে দেওয়া যাক। তবে ফ্রিজে থেকে থেকে পনিরটা বেশ শক্ত হয়ে গেছে, তাই ভাবলাম যে এটাকে গ্রেড করে দিয়ে দেওয়া যাক। পনির খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে বেশ ভালো, আর ঝনকের জন্য যখন খাবার বানাচ্ছি তখন খাবারটাকে একটু হেলদিভাবে বানানো তো উচিতই। মোটামুটি কাটাকাটির কাজ আমার সব হয়ে গেছে, এইবারে শুরু করব রান্নাটা। যদিও আমার কোনো রকম এক্সপিরিয়েন্স নেই, দেখা যাক কি হয়। আজকে কিন্তু আমি রান্নাটা করছি ঘি দিয়ে। শুধু ঘি দিইনি, ঘিয়ের মধ্যে সামান্য একটু অলিভ অয়েল দিয়েছি। ঘিটা গরম হয়ে গেলে তার মধ্যে ফোড়ন হিসেবে দিলাম গোটা গরম মশলা, আর তারপরে দিলাম আদা বাটা। আর যেই দিলাম আদা বাটা, সাথে সাথে একেবারে তুমুল ছিটতে শুরু করলো। হাতে সময় খুবই অল্প, তাই জন্য খুব স্পিডে কাজ করতে হবে। এরপরে দিয়ে দিলাম কেটে রাখা সবজিগুলো এর মধ্যে। আমি যখনই ঝনকের জন্য নতুন কিছু বানাই তখনই আমার মধ্যে একটা টেনশন কাজ করতে থাকে, ও খাবে তো। সবজিটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এরপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর তারপরেই দিয়ে দিলাম আগের থেকে ভিজিয়ে রাখা সাবুটা। এখানেই আমার হয়ে গেল সবথেকে বড় ভুল, আমি সাবুটা না জল ঝরিয়ে রাখিনি। জলটা যদি ঝরিয়ে রাখতাম তাহলে আমি যেই রকম ঝরঝরে ভেবেছিলাম সেই রকম ঝরঝরেই হতো। জলটা ঝরিয়ে রাখিনি বলেই হলো এই কেলেঙ্কারিটা। প্রথম দিকটাই ঠিকঠাকই ছিল, যত টাইম যেতে থাকলো দেখলাম কেমন যেন একেবারে ভ্যাতে হয়ে গেল ব্যাপারটা। আসলে মানুষ তো ঠেকেই শেখে, আজ প্রথমবার করলাম, বুঝে উঠতে পারিনি ব্যাপারটা। এরপর থেকে যখন করব তখন আশা করছি ঝরঝরেই হবে। এর মধ্যে দিয়ে দিলাম মিষ্টি পরিমাণ মতো, আর দিয়ে দিলাম নুন। আসলে আমি করতে চেয়েছিলাম সাবুর পোলাও, আসলে সাবুর খিচুড়ি না কেমন একটা লোদ লোদ হয়, তো যে ঠান্ডা হয়ে গেলে আরও খারাপ লাগে। ঝনক আর রাকেশ কেউই ওটা খেতে পছন্দ করে না, যদিও আমি পছন্দ করি,
কিন্তু ওদের কথা ভেবেই তো আজকে করছি। যখন এরকম হয়ে গেল না, মনটা খুব খারাপ লাগছিল। তো ভাবলাম করে যখন ফেলেছি এটা তো খেতে হবেই, দেখা যাক না খেয়ে কেমন হয়। এরপরে দিয়ে দিলাম গ্রেট করে রাখা পনিরটা। এই পনিরটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে এরপরে নামিয়ে নেব। দেখে বুঝতে পারছো নিশ্চয়ই আমার মনটা কেন খারাপ হয়েছে। আমি চেয়েছিলাম ঝরঝরে যেতে হোক, কিন্তু হয়ে গেল কেমন দেখো। কিন্তু টেস্ট করে দেখলাম খেতে হয়েছে দারুণ। অন্যরকম ভেবেছিলাম, হয়ে গেল আরেক রকম। এটা যে এখন পজিশনে এসে পৌঁছেছে, ঝনক মনে হচ্ছে না এটা খাবে বলে, কেননা এটা একেবারে লেড়ে হয়ে কি হয়ে গেছে দেখো। মনে হচ্ছে এখন আমাকেই উদ্ধার করতে হবে। খাবেই না এটাও। আমি ঝরঝরে করতে চেয়েছিলাম কিন্তু হলো না, এভাবে হয়ে গেল দলা দলা। দেখতে যেমনই হোক খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। ঝনক যদি না খায় কোনো প্রবলেম নেই, নষ্ট হবে না ব্যাপারটা, আমি খেয়ে নেবো। এরপরে আমার রোজকার রুটিন, এদেরকে ঘুম থেকে তোলা। আর এদেরকে ঘুম থেকে তুলতে আমার অনেকটা টাইম লেগে যায়। আমি প্রথমে একবার দুবার ডাক, তারপরেও যদি দেখি উঠছে না তখন ছেড়ে দিই, যা ইচ্ছে করুক। তবে আজকে না বেশি ডাকতে হয়নি, রাকেশ খুব তাড়াতাড়ি উঠে গেছে আর উঠে ঝনককে ওই তুলে দিয়েছে। এই পার্সেলটা এসে পড়েছিল, আর পার্সেল ওপেন করার সময় আমি তো সবসময় ভিডিও করি, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করাই যাক। এটাতে আমি অর্ডার করেছিলাম মামা আর্থের 2টো ক্রিম, মানে ফেস ক্রিম ঝনকের জন্য। আসলে দোকানেও এই ক্রিমগুলো পাওয়া যায়, তবে দোকানে পাওয়া যায় মিল্কি সফট, আর আমার দরকার ছিল কোকো সফট। এটা মোটেই দোকানে অ্যাভেলেবেল নয়, এটা কিনতে গেলে সবসময় অনলাইনে অর্ডার করতে হয়। অনলাইনে একেবারে 2টো অর্ডার করে দিয়েছি, তাতে আমার ডেলিভারি চার্জটা লাগেনি। এই যে এই ক্রিমটা বাচ্চাদের পক্ষে খুব উপকারী, স্কিনটা খুব সফট থাকে। বাহ কি সুন্দর, বাবা বাবা দারুণ। ধরো ফোন দেখতে দেখতে খেলে ওইরকমই হয়, বুঝেছো? মানে যিশু সিংহ বাবুর বউ সুস্মিতা দি সেটা পোস্ট করেছে, মানে সে তো স্কুল টিচার, তো তিনি এবার তাকে বিভিন্ন জায়গায় সমাজ মাধ্যমে পোস্টগুলো করে সোশ্যাল অ্যাক্টিভিটিসে। তাই অনেকে প্রশ্ন করে যে তুমি কি করে স্কুলে যাও, তোমার কি স্কুলে খাতা দেখতে হয়, ইত্যাদি ইত্যাদি। আমি পুরো নিজের জীবনের সাথে মিল পেলাম। অনেকে বলে তুই প্রোগ্রামই তো করিস, তুই তো রেকর্ডিংই করিস, তুই অফিসে যাস, তুই চাকরি করিস। এই হচ্ছে ব্যাপার। এদিকে প্রতিদিন আমাকে অফিসে 10:30 মানে ম্যাক্সিমাম, তার মধ্যে করতেই হয়, আর বেরোতে বেরোতে 6টা, তারপরে সব দিক ম্যানেজ করতে হয়। এই হচ্ছে ব্যাপার। আমি সেটাই বললাম, আমি তার জীবনের সাথে মিল পেলাম, ওই জন্য পড়ছিলাম মন দিয়ে। মন দিয়ে পড়তে গিয়ে ট্রেনটা মিস করবে, তাড়াতাড়ি খাও। এইটাকে দেখো, এটাকে দেখো, কোনো চিন্তা নেই। গীতাদি শুনলে তুমি কথাটা আমার? তোমাকে সবাই চিনে গেছে, ও কোনো অকাজ কুকাজ করলে সব বলে দেবে এসে আমাকে। ভিডিও করছে শিবানীদি বলছে আমি আবার চলে যাই, ভিডিও সামনে থেকে আমাকে চিনে যাবে। গীতাদির সাথে সম্পর্কটা আমার অন্যরকম, এইরকম হাসি মজা আমার চলতেই থাকে। দেখো না, স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, গপ গপ করে খাচ্ছি, ওইদিকে রাকেশের টিফিন গুছিয়ে ঠান্ডা করতে দিয়েছি। খুব তাড়া হাতে, তাও মজা করা আমার শেষ হয় না। আর আমার রান্নার দিদির কাণ্ড দেখো, সামনে কড়াই দেখেছে, কড়াইয়ের মধ্যে জল ঢেলে মাছের ঝোল ঠান্ডা করতে দিয়েছে। কি আর বলবো আমি, বলো। সকালে ব্রেকফাস্টের টাইম আর কোনো দিনই হয় না, এরকম গেলাই হয়। মানে একদিকে কাজ করি আর একদিকে খাই, যে বসে একটু খাবো সেই সময়টা আমি সোম থেকে শুক্র একদমই পাই না। কোনো কোনো সপ্তাহে শনিবারও পাই না, যেদিনকে রাকেশের অফিস থাকে। যদি রাকেশের ছুটি থাকে তবেই একমাত্র আমি বসে বসে খাওয়ার সুযোগটা পাই। কিন্তু যার অফিস সে কিন্তু বেশ বসে বসে ফোন দেখতে দেখতে আয়েশ করে খাচ্ছে। জানো তো, মাঝে মাঝে এইসব নিয়ে কিন্তু আমাদের ঝগড়াও বেঁধে যায়। আবার কোনো কোনো দিন এই ব্যাপারগুলোকে একেবারে হালকাভাবে উড়িয়ে দিই। কি আর করব, রোজ রোজ কি ঝগড়া করা যায়? যেটা আমাদের নিত্যদিনের রুটিন সেটা আস্তে আস্তে মেনে তো নিতেই হবে। রোজকার তারা, রোজকার টিফিন গোছানো, তার সাথে যদি রোজকার ঝগড়াটাও হয়ে যায় তাহলে মোটেই ভালো দেখায় না। তাই ভাবলাম ঝগড়াটাকে বাদ দিয়ে বাকি কাজগুলো করে নেওয়া যাক। আজকে আর বাদরামি না, আজকে এসে দিয়া এখানে দেখেছে ডিম খাচ্ছে, ব্যাস ডিম একদম দেখলে পাগল হয়ে যায়। রুটিও খেয়েছে,
দিয়ার কাছ থেকে ডিম তরকারি রুটি সব খাচ্ছে। ওই দেখো এইবারে শোনো আমার পাকা ছেলের কথা। তুমি আমাদের বাড়িতে গেলে আমার খুব ভালো লাগে, তুমি আমাদের বাড়িতে না গেলে আমার মন খারাপ হয়। তাই নাকি? হ্যাঁ। ওরে বাবা রে, আচ্ছা আমি আবার যাবো। এখনই যাবে? এখন তো যেতে পারবে না, ছুটির দিনে যাবে। আজকে জলকাদা আছে, পুকুরে জলকাদা আছে। বৃষ্টি হচ্ছে তাই। ঝনককে স্কুলে পাঠিয়ে নিজেও তো স্কুলের কাজ করছিলাম, হঠাৎ দেখলাম চেরি সোনা মায়ের খোঁজ করতে করতে নিচে এসেছে। আর নিচে এসে কি করছে দেখো, বিস্কিট নিয়ে বসেছে, খুব বিস্কিট খাওয়া শিখেছে। আর ওকে বলা হয় যদি টাটা করে দাও, কেমন উল্টো দিকে টাটা করে দেখবে, দাঁড়াও দেখলে। ঝনকবাবু আজকে অবিশ্বাস্যভাবে কি করেছে জানো, স্কুল থেকে ফিরেই আগে ব্যাগ খুলে টিফিন বক্সটা বের করেছে আর বের করে দেখাচ্ছে আমাকে ও কতটা টিফিন ফিনিশ করেছে। আমি দেখে একেবারে অবাক হয়ে গেছি। আমি কিন্তু ওকে ওই সাবুর পোলাওয়ের নামে যে কলঙ্ক ওটাই দিয়েছিলাম। খেতে দারুণ হয়েছিল, দেখতে খারাপ হয়েছিল। ও এটা এত পছন্দ করবে আমি ভাবতেই পারিনি। ও আমাকে বলছে আমি আজকে বিরিয়ানিটা পুরো খেয়ে নিয়েছি। আসলে ওর এত টেস্ট লেগেছে, ওটাকে ভেবেছে বিরিয়ানি। এই হলো আমাদের রাস্তার অবস্থা বাড়ির সামনে। শুকোতে শুরু হয়েছিল সব, আবার এই যে জল, পুরো জল হয়ে গেছে। একেতেই মোটা জায়গায় ছাগদা, তারপরে আবার আরো মেরে দিয়ে গেল বৃষ্টি হয়েছে। দেখো জলের অবস্থা, কি অবস্থা দেখো, রাস্তা সব দিক ভেসে গেছে। সাঁতরে সূত্রে এইসবে বাড়িতে ঢুকলাম, যদিও আমি সাঁতরাইনি, সাঁতরেছে রাকেশ। আমি বাইকের ওপর উঠে একেবারে সেফলি বাড়িতে এসেছি। কিন্তু রাস্তার যা অবস্থা হয়েছে, এখন ঝনককে রাকেশ আবার আনতে যাবে একটু পরে, আমার বাড়িতে টেনশন হবে রীতিমতো। মানে পুরো রাস্তা জলের তলায় চলে গেছে এইটুকু বৃষ্টিতে। যখন ঝনককে স্কুলে দিতে গেলাম তখন দেখলাম চারিদিকে রাস্তাঘাট মোটামুটি শুকিয়ে গেছে। সে 1-2 ঘন্টায় এমন বৃষ্টি হলো, এই যে জায়গাগুলো শুকিয়েছিল সেগুলো তো জলে ভরেছেই, আর যেই জায়গাগুলো জল ছিল মানে চৌমাথার দিকে ঝনকের স্কুলে যেতে, সেগুলো মনে হয় এখন পুরো মানে কোমর জল হয়ে গেছে আমাদের, এমন বৃষ্টি হয়েছে। কিন্তু যে হারে বৃষ্টি হয়েছে একদম গরম কমেনি, একদম না। এই চাকদাতেই বৃষ্টিটা বেশি হয়েছে। রাকেশ আমাকে বললো যে কল্যাণীতে একদমই বৃষ্টি হয়নি, মেন বৃষ্টি হয়েছে চাকদায়। চাকদাতে এমনিই জলের তলায়, বৃষ্টি হয়ে আরও গেছে। আস্তে আস্তে কিন্তু আমাদের এক পুস্তের ঝগড়া হয়ে গেছে। তার কারণ আমি নাকি ওকে সবসময় মোটা নিয়ে খোটা দিই। আমাকে বলছে যে তুমি যখন মোটা হয়ে গেছিলে প্রেগনেন্সির পর, আমি তো তোমাকে সারাদিন খোটা দিতাম না। তখন আমি বললাম আমি একটা কারণে মোটা হয়েছিলাম, প্রথম কথা। তারপরে যখন দেখলাম আমার ওয়েটটা অতিরিক্ত বেড়ে গেছে, তখন আমি কন্ট্রোল করা শুরু করলাম। কিন্তু তুমি এটা কি করছো, তুমি তো প্রত্যেক দিন বাইরের খাবার খাচ্ছ। আমি কিন্তু আজকে একবারও বলিনি এগুলো নিয়ে আসতে, দেখাচ্ছি তোমাদেরকে। এই যে নিয়ে এসেছে। আগে এগুলো দেখলে বেশ আনন্দই হতো, কিন্তু এখন ওর হেলথের কথা ভেবে আমার কিন্তু এগুলো দেখে মোটেই আনন্দ হয় না। আমি এখন খাবো এটা ঠিকই, কিন্তু হয়তো অনেকেই ভাববে যে খাচ্ছে আবার কথাও শোনাচ্ছে, কিন্তু মোটেই তা না, একদমই তা না। দিয়ে এখন গিয়ে আমাকে এখনও কথা শোনাবে যদি শুনে থাকে আমার কথাগুলো। দাঁড়াও দেখি কি এনেছে। আসলে রাকেশ যখন অফিস থেকে ফিরছিল আমি ওকে ফোন করে বললাম যে তুমি আগে আসবে না আমার বাড়ির সামনে, আমি যখন ফোন করব তখনই এসো, না হলে জলে পা দিতে হবে। বাড়ির সামনে রাস্তার অবস্থা তো তোমাদেরকে দেখালামই। তাই জন্য ওই টাইমটাতে ও কী করবে, টাইমটাকে কাজে লাগিয়েছে। দেখো কি কিনেছে এগ রোল, তাও আবার আমার জন্যও একটা। তবে এই দুটো এগ রোলই আমি এখন ওকেই দেবো, দেখি না কি বলে। দাঁড়াও, নাও। তোমাদেরকে এই ঘটনাটা বলার জন্য আমারও ভেতরটা আনচান করছে। আরে কখন আনলে? কি নাটকবাজ, প্রত্যেক দিন কি নাটক না করলে তোমার দিন মানে শেষ হয় না? তোমার ব্লগটা দেখছিলাম কম্পিউটার অন করতে করতে। এই যে এসেই বসে পড়েছে, এখনো অন করতে পারিনি। ওটা বন্ধ করো, এটা ধরো। দুটোই তোমার? হ্যাঁ, দুটো খাবো না, তুমি একটা খাও না একটু প্লিজ। এনেছো কেন? ও দুটো এনেছি আমার জন্যই না, ঠিক আছে যাও। হ্যাঁ ঠিক আছে। তোমরা হয়তো ভেবেছো মিথ্যে কথা বলেছি। দেখো একটা সাবার করেছে। তুমি আর কিটা কম বড়, দুটো এনেছি দুজনের জন্য। ও নাটক করে এই শুরুর দিকটা নাকি খাবে না, মশলার দিকে এগুলো খাবে। কি নাটকবাজ, ই বাবা কি মিথ্যু। আমি দুটো খাবো পাগল, তুমি জোর করে আমাকে কেন খাওয়াচ্ছ এটা? খাবো না করে আমার রাতে খাওয়াটা গেল। তুমি রাতে খাবে আর আমি যতটুকু সম্ভব এইটুকুনি খাবো, আর এক কামড়। লজ্জা বলে কিছু নেই, এক কামড়টা সাইজটা দেখলে তো সবাই। খাওয়া নিয়ে খোটাখুটি এটাকেই বলে। বিয়ের আগে ভাই বোনের মধ্যে এরকম খাওয়া নিয়ে খোটাখুটি হয়, কিন্তু বিয়ের পরে আমাদের এই খাওয়া নিয়ে খোটাখুটিটা মাঝে মধ্যে না, রোজই লেগে থাকে। আমরা এখন একটা মোস্ট ইন্টারেস্টিং ভিডিও শ্যুট করব। ঘরটাকে আমরা এখন বানিয়ে নিয়েছি পুরোপুরি স্টুডিও, দেখবে। যেই সব ভিডিওগুলো শ্যুট করতে গেলে
ঘরে একটু চুপচাপ পরিবেশ দরকার হয়, সেই সব ভিডিওগুলো আমরা শ্যুট করি যখন জনক পড়তে যায়। কেননা ও বাড়ি ফেরার পর থেকেই তো শুরু হয়ে যায় ঘরের মধ্যে আবার চিৎকার চেঁচামেচি। তখন আমরা চাইলেও পারবো না একটু শান্ত পরিবেশে ভিডিওটা শ্যুট করতে, তাই জন্য এখনই বসে পড়েছি। এই ছেলেটা বাড়িতে ঢুকেছে, ঢুকে ঝড় তুলেছে ঘরের মধ্যে। দেখো 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 কি বললাম তোমাদেরকে একটু আগে, ও বাড়ি ফেরার পরে ঘরের মধ্যে সত্যি সত্যি ঝড় উঠে যায়। একটা সেকেন্ড তো এক জায়গায় চুপচাপ বসেই না, এমনকি চুপচাপ থাকেও না। ছেলেকে কি সুন্দর শিক্ষা দিচ্ছে দেখো। বাথরুম থেকে একটা চুড়েল এসেছে, চুপ করে শুয়ে থাক। বাথরুম থেকে একটা পেতনি এসেছে, চুপ করে শুয়ে থাক। দেখো ছেলেকে কি সুন্দর শিক্ষা দিচ্ছে। আমি বাথরুমে গেছিলাম, বাথরুম থেকে বেরিয়ে শুনছি এইসব ছেলেকে শিক্ষা দিচ্ছে শুয়ে শুয়ে। ছেলেও বলছে বাথরুম থেকে একটা ভূত বেরিয়েছে, কালো ভূত এসেছে যেটা মোমো দেখায়। দাঁড়িয়ে রয়েছে। রোজ রাত্রিবেলায় ঝনককে নিয়ে আমাদের এইরকম মজা চলতেই থাকে। তাদের গলা টিপে চুড়েল বলেছিলি আমাকে? চুড়েল? আমি চুড়েল? আমি তো একটা ইনোসেন্ট বাচ্চা ছেলে, আমার এবার কি হবে? আমি এবার লুকাই খাটের তলায়। ঝনক তুমি কাকে কামড়াবে? আমাকে কেন? মাকে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তোমরাও কি রাত্রিবেলা এরকম পাগলামি করো? যদি না করে থাকো তাহলে কিন্তু একটু আধটু এরকম পাগলামি করতেই পারো, তাহলে মনটা বেশ ফ্রেশ হয়ে যায়। আজকে ঝনকের বাবা খুব টায়ার্ড, সে আজকে রেকর্ডিংয়ের কাজ রেখে ভেবেছিল ঘুমোবে, কিন্তু তার আজকে সমস্ত আশায় জল ঢেলেছে ঝনক। কেননা ঝনকের আজকে ইচ্ছে হয়েছে সে আজকে ছোটবেলার মতো ঘুমোবে, এই যে বাবার কাছে। আবার কাজ মাঝে মধ্যে ইচ্ছে করে ন্যাকামি করে। বাবার মতো কি একটা তৈরি হবি বড় হয়ে? তোর বাবা যেমন বাড়িতে নাটক করে সারাদিন। এবার দেখো নাক ডেকে কি করে ঘুমোতে হয়। কে শিখেছে? তুমি? আমাকে তুমি নাকি তোমার থেকে শিখেছে? আমাকে বলছে তুমি শিখিয়েছো। হ্যাঁ তুমি শিখেছি বলবেই, কারণ তুমি তো অজান্তে না, তোমাকে তো বলবেই কারণ তুমি তো অজান্তে ওরকম করেই নাকটা ডাকো এইরকম অফুস। এই জন্য তোকে কে শিখিয়েছে এটা? হ্যাঁ ওই দেখো আমাকে বলছে মা শিখিয়েছে। আমি জীবনে কোনোদিন নাক ডাকিনি, আমি ঘুমলে কোনোদিন আমি নাক ডাকি এরকম আমি জানি না। ওই দেখো, হ্যাঁ ঠিকই বলেছিস। মা আর আজকে তোমাদেরকে একটা ভিডিও আমি না দেখিয়ে পারছি না, আর বেরির সাথে অনেকদিন একসাথে দেখা হয় না, একসাথে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। একটু ভিডিওটা অন করো তো, শিখতে পারি। দুজন মিলে মারপিট করছে, আর এমন মারপিট করেছে বেরি কেঁদে গিয়েছে। দেখো ভিডিওটা আমি কতবার দেখলাম তার কোনো ঠিক ঠিকানা নেই। আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করি, আর এদের এইসব চলতেই থাকবে। দেখো কি করছে দুজন মিলে। আমি তো বিছানাটা করি ঠিকঠাক মতো, ঝাঁটা টাটা দিয়ে ঝাড় দিয়ে, আর এরা যদি আগে শোয়, আমার আগে একা শুলে অতটা বাড়াবাড়ি করে না। যেদিনকে রাকেশ এসে এখানে ওর সাথে যুক্ত হয় সেদিনকে দুজন মিলে এমন করতে থাকে, বিছানার অবস্থা একেবারে বেহাল, মানে কোথায় কি থাকে কোনো কিছু খুঁজে পাওয়া যায় না, একদম চাদর কুচকে বালিশ উল্টে, মানে এই অবস্থা। আর চলতেই থাকবে এইসব চিৎকার চেঁচামেচি। 11:30 বাজে, এখনো কতক্ষণ চলবে জানি না। তোমাদেরকে আজকে আগে ভাগে আমি গুড নাইট বলে দিই, কেননা আজকে কখন ঘুমোতে পারবো কোনো ঠিক নেই। চলো কালকে আবার একটা ব্লগ নিয়ে দেখা হবে। গুড নাইট।